হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে একটি ট্রু ক্রাইম বেস স্টোরি নিয়ে। ডেভিড ও জুলিয়ানের মেয়ে গ্রেস মিলান 2018 সালে ইংল্যান্ডের লিনকন ইউনিভার্সিটি থেকে অ্যাডভার্টাইজমেন্ট এবং মার্কেটিংয়ে গ্র্যাজুয়েশন পাশ করে এবং সে তারপর সিদ্ধান্ত নেয় যে সে ড্রপ আউট করবে, মানে একটা বছর গ্যাপ দেবে, তারপরে সে কিছু একটা করবে। তারা এই এক বছরে সে চেয়েছিল একটা সোলো ওয়ার্ল্ড ট্যুর করতে, মানে সে একা ওই মানে ওয়ার্ল্ড ট্যুরটা সে একাই করবে। আর তার বাড়ি থেকে এমন কোনো প্রেশার ছিল না যে তাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে মানে তাকে এখন একটা ভালো জব করতে হবে, আর্নিং করতে হবে, এবং তার কোনো এরকম ছিল না যে তাকে ক্যাম্পাসিংয়ে বসতে হবে। আমাদের ক্ষেত্রে কি হয়, আমাদের ইন্ডিয়ান ছেলেমেয়েদের ক্ষেত্রে কি হয় যে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে মানে একটা জব করতে হবে, ভালো স্যালারির একটা জব পেতে হবে, ক্যাম্পাসিংয়ে বসতে হবে, প্রচুর হেডেক থাকে। আর মেয়েদের ক্ষেত্রে তো হয় যে হয় জব করো নয় বিয়ে করো, এই দুটোর মধ্যে যে কোনো একটাকে তোমাকে চুজ করতে হবে। কিন্তু গ্রেসের ক্ষেত্রে এই জিনিসটা ছিল না। গ্রেসের মা বাবা প্রচণ্ড ভালো ছিল এবং খুব সাপোর্টিভ ছিল। তারা তাকে বলে যে ঠিক আছে তুমি যাও, ওয়ার্ল্ড ট্যুর করো, তোমার যেটা পছন্দ তুমি সেটা করো, তুমি তোমার লাইফটাকে এক্সপ্লোর করতে চাও তো এক্সপ্লোর করো। তার মা বাবাও তাকে পারমিশন দিয়ে দেয় ওয়ার্ল্ড ট্যুরের জন্য। প্রথমে সে পেরুতে 2 সপ্তাহ স্টে করে। 2 সপ্তাহ স্টে করার পরে সে নিউজিল্যান্ডে আসে 20 নভেম্বর 2018-তে। 10 দিন সে নিউজিল্যান্ডের আশেপাশটা ভালো করে ঘোরে, এক্সপ্লোর করে। তো এক্সপ্লোর হয়ে যাওয়ার পর সে চিন্তা করে যে তার কিছুদিন পরেই তার বার্থডে, তার বার্থডেতে কিছু স্পেশাল কিছু করবে। তো নিউজিল্যান্ডের একটি ওকল্যান্ড বলে আইল্যান্ড আছে, সেখানে গিয়ে তার বার্থডেটা সে সেলিব্রেট করবে। তো যেই ভাবা সেই কাজ। তো সেই জন্য সে অকল্যান্ডে চলে যায়। অকল্যান্ডে গিয়ে সে কুইন স্ট্রিটে ওয়েলকাম ডরমিটারি বলা যেতে পারে। হোটেলটা ঠিক কেমন হয়, হোটেল যেমন একটা রুম থাকে তার মধ্যে তুমি থাকতে পারবে একা, ঠিক আছে, কিন্তু এটা ছিল হলো শেয়ার করতে হবে, মানে তুমি কারোর একটা সাথে তোমাকে শেয়ারিংয়ে থাকতে হবে, ওই ওয়ান কাইন্ড অফ ডরমিটারি টাইপসের। তো একটা সস্তার হোটেলে সে থাকে এবং একজনের সাথে সে শেয়ারিংয়ে থাকে। অকল্যান্ডে সে পৌঁছায় 30 নভেম্বর, তার ঠিক 2 দিন পরেই তার বার্থডে ছিল। তো সে তার বার্থডেটাকে স্পেশাল করার জন্য গ্রেস ভাবতে থাকে যে কী করা যেতে পারে এমন স্পেশাল যেটা সোশ্যাল মিডিয়াতে দিলেও সবাই যেন দেখে বলে বাও খুব সুন্দর, একা একা বার্থডে সেলিব্রেট করছে এত সুন্দরভাবে, মানে কিছু মানে সামথিং স্পেশাল, মানে কিছু একটা স্পেশাল হবে তার বার্থডেতে, সে সেরকমই একটা চেয়েছিল। কিন্তু একা একা তো স্পেশাল কিছু করা যায় না। তো সে ভাবতে থাকে কার সঙ্গে সে তার বার্থডে সেলিব্রেট করবে। তখন গ্রেস ভাবে যে টিন্ডার থেকে কোনো একটা পার্টনারকে জোগাড় করে তার সাথে বার্থডে সেলিব্রেট করবে। তো যেই ভাবা সেই কাজ। তো সে টিন্ডার খোলে এবং রাইট সোয়াইপ করতে থাকে। রাইট সোয়াইপ করতে করতে সে জেসি ক্র্যাপসনের প্রোফাইলটা দেখতে পায় এবং তার প্রোফাইলটা দেখে গ্রেসের খুব ভালো লাগে। ভাবে যে এই আমার বার্থডে পার্টনার হবে এবং এর সাথে আমি ডেটিংয়ে যেতে পারি। তো বিভিন্ন কথা ভাবতে ভাবতে সে জেসির সাথে শুরু করে হলো চ্যাটিং, এবং চ্যাটিংয়ের মধ্যে তারা বেশ কথাবার্তা বলতে থাকে। জেসি গ্রেসকে জানায় তার ছোটোবেলায় তার বাবা মাকে হারায় এবং একটি দম্পতি তাকে অ্যাডপ্ট করে। পরবর্তীকালে সে অস্ট্রেলিয়ায় চলে যায়। অস্ট্রেলিয়ায় গিয়ে একটি রেস্টুরেন্টের বিজনেস শুরু করে এবং তার সেখানে অনেকগুলো আউটলেটও সে করতে পারে এবং সে একজন বলতে গেলে মোটামুটি বড়ই বিজনেসম্যান অস্ট্রেলিয়াতে। কিন্তু সেখানে অনেক দিন থাকার পরে তার বোরিং লাগতে শুরু করে, তাই সেখানের যে ম্যানেজার আছে তার ম্যানেজারের কাছে তার বিজনেসের দায়িত্ব বুঝিয়ে দিয়ে সে আবার নিউজিল্যান্ডে ফেরত আসে এবং সে অ্যামেচার ফুটবল ক্লাবের নাম লেখায় এবং সে এখন সেখানে ফুটবল খেলছে। তো এইসব কথা শুনে গ্রেসের খুব ভালো লাগে যে ভালো একটা এত কম বয়সে একটা ছেলে যে এত বড় একটা বিজনেসের মালিক এবং সে এত বড় একটা ফুটবল ক্লাবে খেলছে, মানে ভালো ছেলে। তো গ্রেসের খুব ভালো লাগে জেসিকে। গ্রেস জানায় যে তার 2 দিন পরে বার্থডে এবং সে কি তার নাইট পার্টনার এবং বার্থডে পার্টনার হতে চায় কি না। তো জেসি তো ভাবছে মকা পে চকা, চলো খুব ভালোই হলো।
মানে হয় না যে মেঘনা চাইতেই জল, সেরকম একটা ব্যাপার। জেসির সাথে চ্যাটিং করে গ্রেসের ভালো লাগে বেশ। ওরা ঠিক করে যে ওরা মিট করবে বার্থডের আগের দিনকে। গ্রেসও তার রুমমেটকে বলে যায় যে সে তার বার্থডের দিন সকালবেলাতে চলে আসবে, সে একটা ডেটিংয়ে যাচ্ছে। তো গ্রেসের রুমমেট বলে ঠিক আছে ওকে তুমি যাও, কোনো ব্যাপার না। তো গ্রেস চলে যায় জেসির সাথে মিট করতে। গ্রেসের বাবা মা বার্থডের দিন রাত্রিবেলায় যখন গ্রেসকে উইশ করার জন্য ফোন করছিল বারবার করে, কিন্তু গ্রেস একবারও ফোন রিসিভ করছিল না। তখন ওর বাবা মা ভাবতে থাকে যে হয়তো ওর মেয়ে ব্যস্ত আছে, বার্থডে পার্টি করছে বন্ধুদের সাথে, তো ওই জন্য ফোন ধরছে না, সকাল হলে হয়তো ফোন করবে। সকাল হয়ে যায় কিন্তু গ্রেস ফোন করে না ওর বাবা মাকে। তারপরে সেই দিনটাও চলে যায়, তার বার্থডের দিনটা। ওর বাবা মা অনেকবার ট্রাই করে, ওর বাবা মা ফোন রিসিভ করে না। জেসির মা বাবা দেখছে 3 তারিখ হয়ে যাচ্ছে, তার মেয়ে ফোন ধরছে না, তো তারা খুব টেনশান করতে থাকে, তারা উদ্বেগ হয়ে যায়। চার 4 তারিখের দিনকে তারা ঠিক করে যে তারা নিউজিল্যান্ড যাবে, এবং তৎক্ষণাৎ তারা রওনা দেয় বাই ফ্লাইট। তারা রওনা দেয় যে তার মেয়েকে খুঁজতে যেতে হবে, তার মেয়ের কী হয়েছে, তার মেয়ে ফোন ধরছে না কেন, তার কোনো মেয়ে। স্বাভাবিক মা বাবার যেটা টেনশন হবার কথা, স্বাভাবিক সব মা বাবারই যেমন টেনশন হয়, ওর মা বাবারও সেমই টেনশন হচ্ছিল যে তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, সে কোনো সোশ্যাল মিডিয়ায় অন হচ্ছে না। গ্রেসের মা বাবা নিউজিল্যান্ডে গিয়ে প্রথম তারা পুলিশ স্টেশনে কমপ্লেন করে যে তার মেয়ে গ্রেস ও ওয়ার্ল্ড ট্যুরে বেরিয়েছিল, এখন অবস্থান করছিল নিউজিল্যান্ডে। লাস্ট যখন ওর সাথে আমাদের কথা হয়, তো নর্মালি ওর সাথে আমাদের নর্মাল রিলেশন, নর্মাল কোনো অসুবিধা ছিল না। ইভেন আমাদের ফ্যামিলিতে তেমন কোনো অসুবিধা ছিল না যে হঠাৎ করে ও আমাদের ফোন ধরবে না, বা ওর সাথে আমাদের কথাবার্তা বা কোনো ঝগড়া হওয়া এরকম কিছুই হয়নি, সব কিছুই নর্মাল ছিল। এছাড়াও গ্রেসের মা বাবা মিডিয়াদের ডাকে এবং কনফারেন্স করে, যে তাদেরকে জানায় তার মেয়ে এখানে ঘুরতে এসেছিল কিন্তু তার মেয়ের কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না। তারা প্রায় 3 থেকে 4 দিন তার মেয়ের কোনো খবর পাচ্ছে না। তখন নিউজ পেপার, নিউজ চ্যানেল সব জায়গায় ছড়িয়ে পড়ে যে এরকম গ্রেস নামে একটি মেয়ে ঘুরতে এসে নিখোঁজ হয়ে গেছে। নিউজিল্যান্ডের লোকাল পুলিশ তৎক্ষণাৎ তদন্ত শুরু করে এবং সিসিটিভি ক্যামেরার সাহায্য নেয়, কারণ এছাড়া তো কোনো অপশানই নেই পুলিশের কাছে। পুলিশ সিসিটিভি ক্যামেরায় দেখে যে হোটেল থেকে গ্রেস বেরিয়ে 400 মিটার দূরে স্কাই ওয়ার্ক বলে একটি জায়গা আছে, সেখানে গিয়ে একজনের সাথে হাগ করছে, হ্যান্ডশেক করছে, এবং নর্মালি দেখে মনে হচ্ছে যে কত চেনা পরিচিত, তো ছেলেটিকে জানে, অনেক দিন ধরে পরিচিত, নর্মাল লেগেছে পুলিশের দেখে। অ্যাকচুয়ালি ছেলেটি ছিল হলো জেসির সাথেই ও স্কাই ওয়ার্কে দেখা করে, হাক করে। ওখান থেকে ওরা যায় একটি রেস্টুরেন্ট কাম বারে, তো সেখানে ওরা খাওয়া দাওয়া করে এবং জেসি দুজন মিলে ড্রিঙ্ক করে, এবং সেটা লিমিট না, আনলিমিটেড ড্রিঙ্ক করে, প্রচুর পরিমাণে তারা ড্রিঙ্ক করে। জেসি হোটেলে গ্রেসকে নিয়ে যায়, সেটাও পুলিশ সিসিটিভি ক্যামেরা থেকেই দেখতে পায়। ওই দিনকে রাত্রিবেলা স্টে করে ওখানে, এবং পুলিশ দেখতে পায় যে গ্রেস আর জেসিও হোটেল থেকে আর বেরোয়নি ওই দিনকে রাতে। পরের দিন সকালবেলায় জেসি পাশের একটি শপিং মল থেকে 2টো ট্রলি ব্যাগ, একটা ভ্যাকুয়াম ক্লিনার, ধারালো চাকু আনে, এইগুলো নিয়ে সে হোটেলে চলে যায়। আবার সে দুপুরবেলায় হোটেল থেকে বেরোয়, হোটেল থেকে বেরিয়ে একটি রেস্টুরেন্টে যায় এবং একটি মেয়ের সাথে সে ডেটিং করতে দেখা যায় তাকে সিসিটিভি ক্যামেরায়। এবং পরবর্তীকালে যখন মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করা হয়, মেয়েটি বলে যে তার সাথে সে বেশিক্ষণ ছিল না, কারণ ফার্স্ট টাইম তার সাথে ডেটিং করছিল এবং জেসিকে একটু অকওয়ার্ড লাগছিল এবং খুব বিচলিত লাগছিল। এটি জেসিকে জিজ্ঞাসাও করে যে এত তোমাকে অকওয়ার্ড বা এরকম লাগছে কেন। তখন জেসি বলে যে আমি একটা গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত আছি, তো ওখানে একটা মার্ডার কেস নিয়ে আমি একটু চিন্তিত, সেই জন্য তোমাকে হয়তো আমার এরকম লাগছে, তো লিভ ইট, এরকম বলে মেয়েটাকে ইগনোর করায়। কিন্তু মেয়েটার ঠিকঠাক লাগেনি জেসিকে, ওই কারণে ও দিনকে ডেটিংটা ওখানেই এন্ড করে মেয়েটি চলে যায়। এবং আবারও জেসি ফিরে আসে এবং দুটি বড় বড় ট্রলি ব্যাগ নিয়ে হোটেল থেকে বেরোয়। পুলিশ 3 ঘন্টা জেসিকে দেখতে পায় না হোটেল থেকে বেরোনোর পর। তো পুলিশ তারপরে 3 ঘন্টা পর আবারও দেখতে পায়, যেই গাড়িটি জেসি ইউজ করছিল সেই গাড়িটা
একটি গ্যারেজে নিয়ে যায় এবং সেই গ্যারেজে কারটাকে ধোয়ানোর জন্য রেখে আসে। তো পুলিশ পরবর্তীকালে তদন্তে নেমে জানতে পারে গাড়িটা জেসির ছিল না, জেসি ওটা রেন্টে নিয়েছিল এবং রেন্টে নেওয়া গাড়ি কোন ব্যক্তি ভাই ধোয়ার জন্য নিয়ে যায়। আমি তো বাবা আজ পর্যন্ত দেখিনি যে রেন্টে কেউ গাড়ি নিয়ে ওয়াশিং করিয়ে তার যেখান থেকে রেন্টে নিয়েছে সেখানে সে আবার ফেরত দেয়। আমার বাবা জানা নেই। পুলিশ জেসিকে জিজ্ঞাসা করে যে সবই তো বুঝলাম, এখন তুমি বলো যে কোথায় আছে গ্রেসের ডেড বডি। তো প্রথমে কেউ কি অন্যায় করলে বলবে যে আমি খুন করেছি, আমি মার্ডার করেছি, হ্যাঁ, কেউ তো প্রথমে স্বীকার করবে না, স্বাভাবিক সেটা। প্রথমে জেসি কিচ্ছু স্বীকার করছিল না। তো প্রায় 10 দিন মতন ছিল পুলিশ কাস্টাডিতে। তো প্রচণ্ড মারে পুলিশ, স্বাভাবিক, না বললে তো মারবেই। মারার পরে জেসি জানায় গ্রেস নাকি তাকে বারবার করে বলতে থাকে যে তার যেন মুখ চেপে ধরে এবং হয় না ভায়োলেন্টলি ইন্টিমেসি করা, সেরকম নাকি গ্রেস জেসিকে বলে তার সাথে ইন্টিমেসি হতে। এবং 50 শেড অফ গ্রে নামে যে মুভিটিতে দৃশ্যগুলো দেখানো হয়েছে সেরকম নাকি বলেছে গ্রেস জেসিকে যে এইভাবে তুমি আমার সাথে ইন্টিমেসি করো। জেসি যখন গ্রেসের মুখ চেপে ধরতে গেছে সেটাও বুঝতে পারেনি, বেশি জোরে চাপা হয়ে গেছিলো এবং দম বন্ধ হয়ে গ্রেস মারা যায়। সেটা সে বুঝতে পারেনি এবং সেই মুহূর্তে সে কী করবে বুঝে উঠতে পারছিল না। সেই জন্য সে বাথরুমে গিয়ে শাওয়ার অন করে সারা রাত নাকি বসেছিল এবং কী করবে সে বুঝে উঠতে পারছিল না। সেই জিনিসটা ইচ্ছাকৃত করেনি, পুলিশের কাছে এইভাবেই বলতে থাকে। জেসির ফোন যখন পুলিশ বাজেয়াপ্ত করে তখন জেসির ফোনে পুলিশ দেখতে পায় বলেছিল যে সারা রাত নাকি সে শাওয়ার চালিয়ে বসেছিল তার নেশাটাকে কাটানোর জন্য। পরবর্তীতে পুলিশ দেখতে পায় যে সে কিছুই না, পর্নোগ্রাফি দেখছিল সারা রাত। সে গুগলে গিয়ে আরও সার্চ করছিল ইউটাকেয়ার ফরেস্টে কোন মানুষ কম যায়, কোন টাইমটাতে মানুষ কম যায়, তো কিলোমিটার ভেতরে গেলে গাছপালা অনেক বেশি থাকে, এইগুলো দেখছিল এবং কোন দিকটা দিয়ে গেলে মানুষ কম থাকবে, কোন সময়টা গেলে মানুষ কম থাকে, এইগুলো সে গুগলে সার্চ করছিল। তারপরে পুলিশ ওকে ভালোভাবে জিজ্ঞাসা করে যে ঠিক আছে আমি তো সবই বুঝলাম, তো এবারে বলো যে গ্রেসের ডেড বডি কোথায় আছে। তখন জেসি বলে যে ওই ইউটাকেয়ার ফরেস্টের মধ্যে তার বডিটাকে টুকরো টুকরো করে কেটে দুটো ট্রলি ব্যাগের মধ্যে করে নিয়ে গিয়ে সে মাটি খুঁড়ে মাটি চাপা দিয়ে দেয়। মানে ওই যে 3 ঘন্টার কথা বলেছিলাম না, ওকে কোনো সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছিল না, ওই 3 ঘন্টা এইসব কাজগুলো করেছে। পুলিশ জেসির ব্যাপারে যখন তদন্ত করা শুরু করে এবং তার পারিবারিক ব্যাপারটা জানা শুরু করে যে সে কোথায় থাকতো, কী করতো, সেইগুলো যখন জানতে শুরু করে তখন দেখে যে জেসি যখন ছোট ছিল তখন জেসির বাবা মার ডিভোর্স হয়ে যায়। পরবর্তীকালে তার বাবা আবার একটা বিয়ে করে এবং তার সেই মা অত একটা ভালো ঠালো বাসতো না তাকে, সেই জন্য সে তার দিদা দাদুর কাছে থাকতো এবং খুব কম বয়সে সে পড়াশোনা ছেড়ে দেয়, বাউন্ডুলে টাইপসের হয়ে গেছিলো, নেশা করতো, মদ খেত, এটা ওটা খেত, খুব একটা ভালো ছিল না, খুব বাজে সঙ্গ ছিল তার এবং যখন যা কাজবাজ পেতো সেইটাই করতো। আর এদিকে গ্রেসকে কি বলেছে ভাবা যায়, বিজনেসম্যান, চিন্তা করা যায়, মানে এরকম মানুষ সত্যি আছে, অনেক আছে আমাদের আশেপাশে, এরকম অনেক মানুষ আছে যে প্রতিনিয়ত মিথ্যা কথা বলছে। যাই হোক, ঘটনায় আসি। জেসি যে লাস্ট জবটা করছিল সেটি একটি বারটেন্ডারের জব করছিল। গ্রেসের সাথে দেখা হওয়ার আগের দিনই জেসির বারটেন্ডারের জবটা চলে যায়। এছাড়াও পুলিশ জেসির পাস্ট ঘেঁটে জানতে পারে যে তার যে এক্স গার্লফ্রেন্ড ছিল তার সাথেও সে এরকম টর্চার করতো, তাকে ধরে মারতো, যেখানে সেখানে মারতো, রাস্তাঘাটে মেরে দিত এবং তাকে খুব বাজে বাজে কথাবার্তা বলতো, তার সাথে খুব বাজে বিহেভিয়ার করতো। তো একটা সময় তার এক্স গার্লফ্রেন্ড ভাবে যে আমি এইভাবে আর এই রিলেশনে পারছি না থাকতে, তো আমি এই রিলেশন কুইট করব। একটি নাইফ নিয়ে জেসি ওর গার্লফ্রেন্ডকে মারার জন্য ওর পেছনে তাড়া করে এবং
যাই হোক, সে ওই সময় কোনোভাবে তার প্রাণ বাঁচিয়ে সে পালায়। প্রতিনিয়ত জেসি ওর এক্স গার্লফ্রেন্ডের বাড়ির সামনে সবসময় ওকে স্টক করতো, দেখতো কোথায় যাচ্ছে কী করছে, ওকে সবসময় ওর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতো। তখন ওর এক্স গার্লফ্রেন্ড, মানে জেসির এক্স গার্লফ্রেন্ড পুলিশের কাছে কমপ্লেন করে এবং পুলিশ জেসিকে ওয়ার্নিং দেয়, এরপরে যদি জেসি এরকম আরও করতে থাকে তাহলে জেসিকে অ্যারেস্ট করা হবে। তো এই বলে পুলিশ জেসিকে একটা ওয়ার্নিং দেয়। তো তারপর থেকে আর ওর গার্লফ্রেন্ডকে অত ডিস্টার্ব করতো না। পরবর্তীকালে আরেকটা কমপ্লেন জেসির নামে পাওয়া যায়, সেটা হলো একটা ব্রিটিশ ট্যুরিস্ট, সে কমপ্লেন করেছিল 2 মাস আগেই যে তার সাথে রেপ করে এবং তাকে খুব বাজেভাবে টর্চার করে। তো ব্রিটিশ যে ট্যুরিস্টটি ছিল সে পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করে। তখন পুলিশ অতটা গুরুত্ব দিয়ে দেখেনি জিনিসটা। যদি তখন গুরুত্ব দিয়ে দেখতো তাহলে আজকে গ্রেসের এইভাবে খুনটা হতো না। কোর্টে যখন চালান করা হয় জেসিকে, তখন কোর্ট থেকে রায় বেরোয়, 17 বছর জেল হেফাজত হয় গ্রেসকে মার্ডার করার জন্য, এবং তার পাস্টে যে দুটো ঘটনা ঘটিয়েছিল তার জন্য 11 বছরের জেল হয়। যেহেতু জেসি বলে আমি কেন 28 বছর জেল খাটবো, ও বলে যে আমি এর থেকে উচ্চ আদালতে যাব এবং আমি এটার জন্য অ্যাপিল করব। এখনও পর্যন্ত কেসটি চলছে কোর্টে। এই ঘটনা ঘটে যাওয়ার পরে নিউজিল্যান্ডের যে প্রাইম মিনিস্টার সে জনসমক্ষে এসে মিডিয়া কনফারেন্স করে এবং সবার কাছে ক্ষমা চায়, যেটি ট্যুরিস্ট তার দেশে এসে তার প্রাণ হারালো সেটার জন্য সে রিগ্রেট ফিল করছে এবং সে তার জন্য আরও কঠোর থেকে কঠোরতম আইন সে আনবে। বলতে বলতে তার চোখের কোণায় জলও চলে আসে, সেটা দেখা যায় প্রেস কনফারেন্সে। এই স্টোরিটা থেকে আমি একটাই কথা সবাইকে জানাতে চাই যে আমরা দুদিন কথা বলছি বা আমাদের কাউকে ভালো লাগছে, অনেক সোশ্যাল মিডিয়া আছে আমাদের, সেই জায়গাগুলোতে আমাদের তাদেরকে ভালো লাগছে, দুদিন কথা বলছি, ভালো মন্দ সে বলছে, তাকে খুব মনে হচ্ছে কী ভালো বা খুব সুন্দর একটা জব করে। আদৌ সে ঠিক বলছে না ভুল বলছে আমরা কিন্তু সেটা জানি না, কেউই জানে না। সে হয়তো ঠিকও হতে পারে, সে হয়তো ভুলও হতে পারে। ঠিক আছে, দুদিনের কথা বলাতে আমরা চলে যাচ্ছি ড্যাং ড্যাং করতে করতে ডেটিং করতে তার সাথে। তারপরে গিয়ে সে যদি এমন খারাপ কিছু একটা করে ফেলে তখন কারোর কিছু করার থাকবে না সেই ক্ষতিটা পূরণ করার জন্য। 10 বছর হয়ে যাচ্ছে, 20 বছর হয়ে যাচ্ছে বিবাহিত সম্পর্ক, তারপরে গিয়ে হয়ে যাচ্ছে ডিভোর্স। একটা মানুষকে 10 বছরও একটা মানুষ চিনতে পারছে না। কি হচ্ছে? পরকীয়া। নিজের বউ থাকতে পরকীয়া করছে, তাহলে তার বউ পর্যন্ত জানতে পারছে না বাইরে গিয়ে তার হাজবেন্ড কী করছে। তাহলে আমরা মানে কী করি যে কারোর সাথে দুদিনের পরিচয়, তার সাথে চলে গেলাম ডেটিংয়ে, তার সাথে চলে গেলাম সিনেমায়। অবশ্যই প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার, এখানে প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপারে আমার কিছু বলাটা উচিত নয়, তবুও আমার বলার এখানে যে যা করবে সেটা ভাবনা চিন্তা, ভালো মন্দ ভাবনা চিন্তা করে সবসময় এগোনো উচিত। জিনিসটা হয়ে যাওয়ার পর ভাবলাম ইস কী ভুল করে ফেললাম, কেন করলাম, এটা না করলেই তো পারতাম, এই রিগ্রেট ফিলটা যেন না হয়। এর মতন অনেক গল্প তোমাদের সাথে হলো। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তোমরা কমেন্ট করো, লাইক করো এবং শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। আমাকে জানিও কমেন্ট করে তোমাদের স্টোরিটা কেমন লাগলো। আজকের মতন বাই সবাইকে।